হ্যালো নেশন, ওয়েলকাম টু এসকেজি ইনসাইটস। গত এক শতাব্দীতে পৃথিবীর উষ্ণতা বেড়েছে মাত্র 1.1 ডিগ্রি সেলসিয়াস। সংখ্যাটা শুনতে খুব ছোট মনে হতে পারে, কিন্তু এর ইম্প্যাক্ট বিশাল। এই সামান্য 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য কানাডা, গ্রিনল্যান্ড, অ্যান্টার্কটিকায় জমে থাকা গ্লেসিয়ার বা হিমবাহ থেকে 9.6 বিলিয়ন টন বরফ গলেছে। ভূপৃষ্ঠ থেকে বরফ গলেছে 28 বিলিয়ন টনের মতো, যা সমুদ্রপৃষ্ঠের পানির উচ্চতা বাড়িয়েছে 4 থেকে 8 ইঞ্চি। 1850 সাল থেকে প্রতি দশকে ভূপৃষ্ঠের তাপমাত্রা বেড়েছে 0.06 ডিগ্রি সেলসিয়াস। এভাবেই যদি চলতে থাকে তাহলে আগামী 30-40 বছরে আমাদের বাংলাদেশের অর্ধেক এলাকা পানির নিচে চলে যাবে। এমনকি আমাদের প্রাণের ঢাকা শহর পরিত্যক্ত হয়ে যাবে। ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় আরও থাকবে ভারত, থাইল্যান্ড, মায়ানমার, ফিলিপাইন সহ দক্ষিণ এশিয়ার আরও অনেকগুলো দেশ। তাই বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি এই পৃথিবীকে বসবাসের অযোগ্য করে তুলতে পারে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি যেমন আমাদের জন্য ভয়ঙ্কর ব্যাপার, তেমনি পৃথিবীর এমন কিছু দেশ আছে যারা বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে মুনাফা ভোগ করবে। সেই সকল দেশ অর্থনৈতিকভাবে সচ্ছল এবং বিশ্ব অর্থনীতিতে তারাই মাতব্বর। এই ভিডিওতে ডেটা এবং ফ্যাক্টস দিয়ে আমি দেখিয়ে যাব কিভাবে কিয়োটো প্রোটোকল, প্যারিস জলবায়ু চুক্তি এবং জলবায়ু সম্মেলনের নামে বিশ্ব মাতব্বরেরা আমাদের সাথে তামাশা করছে। এখানে তাদের ফায়দা কি? কেন এতগুলো সম্মেলনের পরেও আদতে কিছুই হচ্ছে না? চলুন শুরু করা যাক। এবছর ফিলিপাইনের তাপমাত্রা 47 ডিগ্রি ছাড়িয়েছে। থাইল্যান্ডে হিটস্ট্রোকে মারা গেছেন অনেক মানুষ, ইভেন তাদের তাপমাত্রা 52 ডিগ্রি সেলসিয়াস পার হয়ে গেছে। এমনকি আমাদের বাংলাদেশ, সেখানে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 43.8 ডিগ্রি সেলসিয়াস এবং হিটস্ট্রোকে মারা গেছেন প্রায় 17 জন মানুষ। অন্যদিকে আলাস্কা, কানাডা, গ্রিনল্যান্ড, রাশিয়া, স্ক্যান্ডিনেভিয়া, নরওয়ে, নিউজিল্যান্ড, সুইডেন, সেন্ট্রাল আফ্রিকা, আফগানিস্তান সহ বিশ্বের প্রায় 70টা দেশ যারা বৈশ্বিক উষ্ণায়নের কারণে সুবিধা ভোগ করবে। জমে থাকা বরফ গলে গিয়ে সেখানে নতুন জমি বের হচ্ছে, যা চাষাবাদের নতুন সুযোগ সৃষ্টি করছে, কৃষি উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। কিছু কিছু দেশ সেখানে তেল এবং গ্যাসের মজুদ থাকার সম্ভাবনা দেখছে। তার মানে আরও কার্বন নিঃসরণ এবং আরও উষ্ণতা বৃদ্ধি। হিমবাহের বরফগুলো গলে গিয়ে বরফ কাটা জাহাজগুলো সেখানে নতুন বাণিজ্য পথের সন্ধান করছে। পৃথিবী যত উষ্ণ হচ্ছে তত বার্ষিক প্রবৃদ্ধি হচ্ছে কানাডার। প্রায় 0.3% প্রতি বছর প্রবৃদ্ধি হচ্ছে তাদের। টাকার অঙ্কে সেটা 9 বিলিয়ন ডলারের মতো। তাহলে যখন শুধুমাত্র উষ্ণায়নের কারণেই অর্থনৈতিক প্রবৃদ্ধি হচ্ছে, তখন সম্মেলনের নামে যদি একটু নাটক করতেই হয়, তাহলে সমস্যা কোথায়? পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি নিয়ন্ত্রণের জন্য যে কয়টা চুক্তি হয়েছে তার ভিতরে সবথেকে আলোচনা এবং আলোড়ন সৃষ্টিকারী চুক্তি হচ্ছে কিয়োটো প্রোটোকল চুক্তি এবং প্যারিস জলবায়ু চুক্তি। তার আগে একটা কথা বলে নিই, পৃথিবীর সবথেকে বেশি জলবায়ু নিঃসরণ করে এই 10টি দেশ: যুক্তরাষ্ট্র, চীন, ভারত, রাশিয়া, জাপান, সৌদি আরব, ব্রাজিল, দক্ষিণ কোরিয়া, জার্মানি এবং কানাডা। আর তেল, কয়লা, গ্যাসের মতো জীবাশ্ম জ্বালানি হচ্ছে গ্রিনহাউস গ্যাসের প্রধান উৎস। এই গ্রিনহাউস গ্যাস নির্গমন নিয়ন্ত্রণের লক্ষ্যে 1997 সালে জার্মানির কিয়োটো শহরে কিয়োটো প্রোটোকল চুক্তি স্বাক্ষর করা হয়। যুক্তরাষ্ট্র 2001 সালে অফিসিয়ালি তার সিগনেচার উইথড্র করে নেয় এবং কানাডা 2012 সালে চুক্তি থেকে সরে আসে। সেই সময় কানাডা প্রতিশ্রুতি দিয়েছিল 2008 থেকে 2012 সালের ভেতরে তারা কার্বন নিঃসরণ 6% নিচে রাখবে, কিন্তু চুক্তি থেকে বেরিয়ে আসার পরে তারা সেই কার্বন নিঃসরণ নিয়ে গেছে 30% পর্যন্ত। প্রথম দিকে চীন ও ভারত এই চুক্তি মানতে চাইছিল না, কিন্তু পরবর্তীতে অবশ্য তারা এই চুক্তিতে আবার অন্তর্ভুক্ত হয়েছে,
জলবায়ু পরিবর্তন নিয়ে বিশ্ব নেতারা নড়ে চড়ে বসেছেন আরও 3 দশক আগে। 1995 সালে প্রথম আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হয় জার্মানিতে। এর মধ্যে 2015 সালে COP21 এবং 2023 সালের COP28 সম্মেলনকে ঐতিহাসিক জলবায়ু সম্মেলন মনে করা হয়। এই সম্মেলনে যে চুক্তি করা হয় সেই চুক্তির মূল উদ্দেশ্য ছিল পৃথিবীর উষ্ণতাকে 1.5 ডিগ্রি সেলসিয়াসের ভেতরে ধরে রাখা। এখন পর্যন্ত 196টা দেশ এই চুক্তিতে স্বাক্ষর করেছে। প্যারিস চুক্তিতে অংশগ্রহণ করে নাই এমন দেশ আছে 3টা। একটা হচ্ছে ইরান। ইরান পুরাটাই তেল নির্ভর দেশ, ওদের তেল ছাড়া কিছুই করার ক্ষমতা নাই। ওদিকে ইরিত্রিয়া এবং লিবিয়া, তারাও এই চুক্তিতে অংশগ্রহণ করে নাই। কারণ আপনারা জানেন মধ্যপ্রাচ্য তেল নির্ভর অর্থনীতি, তারা চায় না এই জলবায়ু সম্মেলনের লক্ষ্যগুলো পূরণ হোক। যদি তাই পূরণ হয় তাহলে তাদের অর্থনীতি পুরোটাই ধসে যাবে। গত বছর যে সম্মেলন হয়ে গেল 2023-এ COP28 সম্মেলন, সেই সম্মেলনে প্রথমবার এটা সব দেশ একত্রে সিদ্ধান্তে এসছে যে জীবাশ্ম জ্বালানিকে কমাতে হবে এবং 2035 সালের ভেতরে নবায়নযোগ্য জ্বালানি শক্তি সক্ষমতা 3 গুণ বাড়াতে হবে এবং 2050 সালের ভেতরে কার্বন নিঃসরণ 0-তে নিয়ে আসতে হবে। কিন্তু বাস্তবতা কি বলে? এত চুক্তি, এত প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও প্রোডাকশন গ্যাপের একটা রিপোর্টে দেখা গেছে সরকারগুলো যে ধরনের প্রজেক্ট হাতে নিয়েছে সেই প্রজেক্ট অনুযায়ী তারা 2030 সাল নাগাদ কয়লা পোড়ানো হবে 240% বেশি, তেল খরচ করা হবে 57% বেশি এবং গ্যাস ব্যবহার করা হবে 71% বেশি। আর এভাবে যদি চলতে থাকে তাহলে যে টার্গেট নেওয়া হয়েছে 1.5 ডিগ্রি সেলসিয়াসের ভেতরে উষ্ণতাকে সীমাবদ্ধ রাখার, সেটা কখনোই সম্ভব হবে না। পরিবেশ বিজ্ঞানীরা এটা স্পষ্ট করে দিয়েছেন, জলবায়ু পরিবর্তনের কারণে 2100 সাল নাগাদ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাবে 1.62 সেন্টিমিটার, যার ফলে পৃথিবীর অর্ধেক এলাকা পানির নিচে চলে যাবে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে বাংলাদেশের 75% পানির নিচে তলিয়ে যাবে এবং আমাদের প্রাণের শহর ঢাকা শহর পরিত্যক্ত হয়ে যাবে, বসবাসের অযোগ্য হয়ে যাবে। তো সবাই ভাবছেন উষ্ণায়ন, পৃথিবীর উষ্ণায়ন পরিবেশের কি ক্ষতি করতে পারে, কিন্তু কেউ এটা ভাবছেন না শুধুমাত্র উষ্ণতা বৃদ্ধি কিভাবে ক্ষমতার রদবদল ঘটাতে পারে। আমরা আমাদের সমস্যা নিয়ে এত জর্জরিত হয়ে যাব, আমাদের ক্ষুধার্ত পেটের ক্ষীণ আর্তনাদ বিশ্বমণ্ডলদের কান পর্যন্ত কখনোই পৌঁছাবে না।